2024 সালের 5 আগস্ট পরবর্তী লীগের নেতারা নিরাপদ আশ্রয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করার পরেও তারা নিরাপদ ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা লীগের নেতাকর্মীদের প্রাইভেসি ব্রেক করেছে। অসংখ্য তথ্য আমাদের কাছে ছিল, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি। রাজনৈতিকভাবে অনিরাপদ ছিল লীগের নেতাকর্মীরা, বিশেষ করে প্রভাবশালী যারা নেতাকর্মী ছিল। বিভিন্ন সময় আপনারা দেখেছেন তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ, তাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যারা নেতাকর্মী ছিল তারাই এই সব কিছু প্রচার করেছে, জামাতিদের কাছে পৌঁছে দিয়েছে। বিশেষ করে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তার কাছে এই বিষয়গুলা ব্যাপক আকারে আসতো। এগুলা কিন্তু দৃশ্যমান সত্য। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা লীগের সেই সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা বলবে, তারা সত্যিটাই বলবে, মিথ্যা কথা বলবে না। জুলাই আন্দোলনের সময় মমতা ব্যানার্জি ফুয়েলের মতো বাংলাদেশে কাজ করেছে। 21 জুলাইয়ের সমাবেশে সে অর্থাৎ মমতা বলেছিল বাংলাদেশের পরিস্থিতির উপর তারা নজর রাখছে এবং অসহায় মানুষ এপারে এলে আশ্রয় দেবে। অর্থাৎ জুলাই সন্ত্রাসে যারা লিপ্ত ছিল, যারা রাস্তায় নেমে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছে, যারা রাস্তায় নেমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। তার এই আশ্রয় সংক্রান্ত মন্তব্যকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক বলে অভিহিত করেছিল এবং এটার প্রতিবাদও জানিয়েছিল। তবে মমতার বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল যে বাংলাদেশে সত্যি গণহত্যা হচ্ছে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় কলকাতায় যাবতীয় যত প্রটেস্ট হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই সব প্রটেস্টের বেশিরভাগই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত। মমতার চাওয়াতেই এই প্রটেস্টগুলা কলকাতায় হয়েছিল। এইটাও দৃশ্যমান সত্য। জামাত শিবিরের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস পরবর্তী সময়ে কলকাতায় আশ্রয় নিয়েছে। মমতা জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়দাতা, যার সবচেয়ে বড় প্রমাণ মেলে 2019 সালের দিকে। কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশে শিবিরের সাবেক নেতাদের দেখা গিয়েছিল। সে সময় এটা নিয়ে কলকাতার বেশ কিছু গণমাধ্যম নিউজও করেছিল এবং পরবর্তীতে অনুসন্ধানী প্রতিবেদনে জানা গিয়েছিল মুসলিম ভোট ব্যাংকের উপর বিশেষ প্রভাব বিস্তারের জন্য মমতা এই বিশেষ উদ্যোগ নিয়েছিল। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় মমতার প্রত্যক্ষ মদদে কলকাতার বুকে স্লোগান উঠেছিল, সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। স্লোগান দিয়েছিল তৃণমূলের নেতাকর্মীরা, যার সরাসরি মদত ছিল মমতার। এর সাথে যোগ দিয়েছিল বাম সংগঠনের বিভিন্ন ছাত্র নেতৃত্ব। মমতার তত্ত্বাবধানে কলকাতার বুকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুলে গেলেও আমরা সহসায় ভুলে যাব না। তিস্তা পানি চুক্তি, এইটা নিয়ে জনগণের যে ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, এই ক্ষোভের একমাত্র কারণ মমতা। কেন্দ্রীয় সরকারের সম্মতি থাকা সত্ত্বেও, অর্থাৎ বর্তমান বিজেপি সরকারের সম্মতি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের অধীনস্থ হবার কারণে কখনোই তিস্তা চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠেনি। শেখ হাসিনা একাধিকবার চাওয়াতেও মমতা এই চুক্তি বাস্তবায়ন করতে দেয়নি। মমতা একটি রাষ্ট্রের ক্ষুদ্রতম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ নামক স্বতন্ত্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বৈশ্বিকভাবে শেখ হাসিনার আলাদা আইডেন্টিটি আছে, যেটা তথাকথিত বাংলার ইজারাদার মুখ্যমন্ত্রী জোকার মমতার নাই। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা পায়, কিন্তু মমতা বাঙালিয়ানা জয় বাংলার অগ্নিকন্যা হিসেবে, বাংলার নেতা হিসেবে বিশ্ব দরবারে শেখ হাসিনাকে মানুষ চেনে, মমতাকে কজন চেনে? ঠিক এ কারণেই মমতার এইরকম হিংসা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতেই পারতেন না। উপরে আমি যতগুলা কারণ বললাম, এসবের জন্য মমতাকে পশ্চিমবঙ্গে গদিচ্যুত দেখতে চাওয়া আমার পরম আনন্দের। শেখ হাসিনাকে খালেদা জিয়ার চাইতেও বেশি হিংসা করা নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা মানেন বা না মানেন, এটাই সত্য। আমি পশ্চিমবঙ্গে নির্বাচনে কেন বিজেপিকে চাই? কারণ আমি মনে প্রাণে প্রত্যাশা করি বাঙালি সব জায়গায় হুচট খাক। নিজের শেকড় ভুলে যাওয়া এ জাতির পতন দেখে আমি পৈশাচিক আনন্দ পেতে চাই। কারণ যে মানুষটি একটি জাতির জন্ম দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে নিজ দেশে অসম্মান করা হয়েছে, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। যে ধানমন্ডি 32 ছিল মুক্তিযুদ্ধের সূতিকাগার, আমাদের আবেগের একমাত্র ঠিকানা, সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কাজ কলকাতার দাদাবাবুরা এসে করেনি, এই কাজ কোনো ভিন দেশের মানুষ এসে করেনি, করেছে এই বঙ্গের একদল অকৃতজ্ঞ অসভ্য বাঙালি, যিনি বুলেট আর গ্রেনেডের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন, যিনি একটা তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। সেই নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। যারা তাকে হত্যা করতে পারেনি
তাদের আক্ষেপ দেখে আমার এখন মনে প্রাণে ইচ্ছা করে তারা ধ্বংস হোক। তাদের জন্য আমার বিন্দুমাত্র করুণা কাজ করে না। আমি মমতাকে দেখতে পারি না। জুলাই মাসের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তার প্রত্যক্ষ সমর্থন ছিল। মুর্শিদাবাদে বসে জুলাই সন্ত্রাসীরা যখন একের পর এক চক্রান্ত করেছিল, মমতার সরকার সবকিছু জেনে বুঝে হাত গুটিয়ে বসেছিল। আরেকটা বিষয়, মমতাকে অপছন্দ করা মানে কংগ্রেসের বিরোধিতা করা না। কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। মমতা আর কংগ্রেসের আদর্শ যে সম্পূর্ণ আলাদা, সেটা মমতার কার্যক্রমের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হয়েছে এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কংগ্রেস এবং মমতা এক জিনিস না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে হয়তো কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী বাঙালিকে ভারত থেকে পাঠিয়ে দেওয়া হবে, এটা জেনেও আমি বিজেপিকে সমর্থন করি। কারণ একটাই, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আরো কয়েক লক্ষ মানুষ যখন এদেশে ফেরত আসবে, তখন বাংলাদেশের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান বুঝবে রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন। তখন বুঝবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া ঠিক কতখানি কঠিন। তখন আর পিআর টিম দিয়ে জনাব তারেক রহমান এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। বাঙালি যখন নিজের কর্মফলের জন্য রাস্তায় বসে কাঁদবে, আমি তখন সেই কান্না দেখে উল্লাস করব। আমাকে অমানুষ বলবেন, বলেন। ধর্মীয় উগ্রবাদী বলবেন, বলেন। যে জাতি নিজের ইতিহাসের সম্মান দিতে জানে না, যে জাতি নিজের অভিভাবককে অসম্মান করে, সে জাতির ধ্বংস হওয়াটাই অনিবার্য। বাঙালি যত বেশি কাঁদবে, আমার ভেতরের দহন তত বেশি শান্ত হবে। অকৃতজ্ঞতার কোনো ক্ষমা হয় না। পৃথিবী কখনোই অকৃতজ্ঞদের ক্ষমা করে না। অগ্রিম অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীকে। মমতা পিসি, আপাতত আপনার চ্যাপ্টার পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত শেষ হওয়ার খুব সন্নিকটে। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নিয়ে এরই মধ্যে রাজনৈতিক উত্তেজনা সেখানে তুঙ্গে। আপনারা অনেকেই এর মধ্যে খবর পেয়ে গেছেন যে সেখানে সম্ভবত বিজেপি সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর দল, এবং শুভেন্দু অধিকারী যদি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী হন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে বাংলাদেশে ইমিডিয়েট কি প্রভাব পড়তে পারে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের গুঞ্জন উঠছে এবং তিনটি প্রশ্ন বিশেষ করে এর মধ্যে উঠতে শুরু করেছে। এক নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপি যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কোনো লাভ আছে কিনা। দুই হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বাড়বে কিনা এবং যদি বেড়ে থাকে তার ঢেউ এসে বাংলাদেশে পড়বে কিনা, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সংঘাতের নতুন করে সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা। তিন হচ্ছে, তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা লাভবান হতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই বিষয়টিতে বাগড়া দিয়েছিলেন, বিজেপি সরকার গঠন করলে তো তিনি আর বাগড়া দিতে পারছেন না। যাই হোক, প্রাথমিক ফলাফলে যেটি জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে এবং তারা ম্যাজিক ফিগার পার করতেই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আমি তিনটি হিসাবে কথা বলছিলাম যে আওয়ামী লীগের কি লাভ থাকতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যদি তাই হয়, তার একটি মন্তব্য এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যটি তিনি করেছিলেন 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। ওই বছরেরই 10 ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই সময় আরেকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমরা এটিকে সমর্থন করতে পারি না। ভারত কেন বাংলাদেশ সৃষ্টি করবে? ভারত সহযোগিতা করেছিল, এটি অনস্বীকার্য সত্য। নিঃসন্দেহে তার এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার নাই। তিনি বলেছেন যে আমাদের 70,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং দালাই লামাকে সুরক্ষা দিয়েছি, এবং বাংলাদেশে সেই সময়ের যে ডক্টর ইউনূসের সরকার,
সেই সরকার সম্পর্কে তার মন্তব্য ঠিক ছিল, এইটি বাস্তবতা। তিনি বলেছিলেন যে যে সরকার বাংলাদেশে রয়েছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও তিনি মন্তব্য করেছিলেন। এখন বিজেপি এগিয়ে থাকার খবরে আওয়ামী লীগের শিবিরে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল একটি ফেসবুক পেজে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য একের পর এক আপলোড করা হচ্ছে এবং বিজেপির এগিয়ে যাওয়ার কারণে যে আওয়ামী লীগ খুশি তা তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসে বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুশি হওয়ার কারণ থাকতেই পারে, কারণ এর আগে, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়েছিল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন তার জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং তার এই প্রশ্ন উত্থাপনের, মানে তৃণমূলের এই প্রশ্ন উত্থাপনের পেছনে নিশ্চয় উদ্দেশ্যও ছিল, যেমন পশ্চিমবঙ্গের যে মোট ভোটার, সেই ভোটার তালিকা থেকে নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয় অনুপ্রবেশ অভিযোগে, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে এমন অভিযোগ তাদের। এই 90 লাখ সংখ্যাটা কিন্তু যেন তেন কোনো সংখ্যা নয়। পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 12%, 11.6%, এবং এদের অবশ্যই বড় একটি অংশ মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী মানুষ। 90 লাখ সংখ্যাটিকে আমি গুরুত্বপূর্ণ বলছিলাম এই কারণে আরো একটি বিষয়ে, সেটি হচ্ছে যে 2021 সালে বিজেপির চেয়ে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল, এই 90 লাখ মানুষ তার চেয়েও বেশি। খুব স্বাভাবিকভাবেই এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন। এর মধ্যে এমন ভোটারও ছিলেন যারা 50 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে আসছেন, লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরেও তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। আর মতুয়া সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে করে আসছেন। সাম্প্রতিক সময়ে আমাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য গোপালগঞ্জের একজন হিন্দু নারীকে মহিলা এমপি করে নিল বিএনপি, যিনি কিনা একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের স্থানীয় কমিটিতে পদেও ছিলেন। কেন তাকে করা হলো মহিলা এমপি? অনেকের ধারণা যে যেহেতু সুবর্ণা শিকদার ঠাকুর মতুয়া সম্প্রদায়ের এবং বিজেপির চাপে অথবা নরেন্দ্র মোদীর অনুরোধে বিএনপি তাকে এমপি করে নিয়ে এসেছে, এমন ধারণা করা হয়, মানে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আস্থা অর্জন করার জন্য। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই বাংলাদেশ থেকে গিয়েছে, এটিও বলা হয়ে থাকে। যখন বিজয়ের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে, তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ভাবি মুখ্যমন্ত্রী, তিনি মন্তব্য করলেন যে বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি বড় ব্যবধানে সরকার করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছেন। তার মানে এটা তো স্পষ্ট, তারা মনে করে যে মুসলমানদের কোনো ভোটই বিজেপিতে পড়ে না। এটিও তো সত্য কথা যে তৃণমূল অনেকাংশে মুসলমান ভোটারদের উপরে নির্ভরশীল ছিল বা এখনো আছে। 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া তাদের জন্য অবশ্যই মস্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকের আবার ধারণা, যে এর আগেও আমি আপনাদের সঙ্গে মন্তব্য করেছি, যে বাংলাদেশের মুসলিম মৌলবাদী রাজনৈতিক যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও
মৌলবাদী সংগঠনগুলো শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করে থাকে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে সত্যি তার একটা নিশ্চিত আভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মুসলমানদের উপরে কোনো নির্যাতনের মাত্রা বাড়বে কিনা, আর যদি বেড়ে থাকে তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই আমরা আশঙ্কা করছি বাংলাদেশে এসে পড়বে। বাংলাদেশে আবারও সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় কিনা তার একটি সম্ভাবনা থাকতেও পারে। আবার তিস্তা চুক্তির কথা বলছিলাম, সেই হিসাবটিও যারা মোটামুটি এটি নিয়ে একটু উদ্বিগ্ন যে আদৌ তিস্তা চুক্তি হবে, মানে বাস্তবায়ন হবে কিনা, সেদিক থেকে তারা আশাবাদী হওয়ার চেষ্টা করছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 দশক ধরে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তার নিজের ভোটের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, তার দাবি অনুযায়ী। এখন যেটি হোক, যেই আসুক পশ্চিমবঙ্গে, অন্তত আমরা তো নিশ্চিতভাবে চাইবই যে আর কার কি হবে আমরা জানি না, আমাদের যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে পড়তে না হয় এবং তিস্তার পানি আমরা যেন হিস্সা অনুযায়ী পাই।